আমরা ইংলিশ ফার্স্ট পেপার 21 21 নম্বর পেজে যাব সবাই। এখানে আমাদের হেলথের উপর একটা প্যাসেজ দেওয়া আছে। আমরা যে প্যাসেজটা পড়বো এবং এই প্যাসেজ থেকে যত প্রকার গ্রামাটিক্যাল টার্মগুলো আছে গ্রামাটিক্যাল টার্মগুলো এখান থেকে কমপ্লিট করার চেষ্টা করব। প্রথমে যেটা আছে যাবে খাতা কলম আছে সবার পাশে। আচ্ছা, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি এন্ড মাইন্ড। হেলথ ইজ দ্য কন্ডিশন। এখানে বিষয় খেয়াল করো, ইজ আছে আমাদের ভার্ব দেওয়া আছে কি ইজ কি সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব? সিঙ্গুলার ভার্ব। আর হেলথ যে আছে সাবজেক্ট, সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলেই ভার্ব সিঙ্গুলার হয় নাকি? আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। তো হেলথ ইজ দ্য কন্ডিশন, স্বাস্থ্য হচ্ছে একটা অবস্থা। কন্ডিশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কিভাবে হইলো? টিআই1 যদি কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরে কি বসে? কতগুলো রুলস করাইছি। টিআই1 যদি নাউন হয় সেটা একটা বিষয় আছে। আবার আর্টিকেলের পরে নাউন বসে, এখানে কন্ডিশনের আগে কি দা আছে না? তাহলে দায়ের পরে আর্টিকেলের পরে কোন পার্টস অফ স্পিচ বসে? নাউন বসে। এটা মাথায় রাখতে যে আর্টিকেলের পরে সর্বদা নাউন বসে। দ্য কন্ডিশন অফ আওয়ার বডি এন্ড মাইন্ড। এখানে দেখো অফ এর পরে আছে অফ আওয়ার বডি এবং অফ কোন পার্টস অফ স্পিচ? প্রিপজিশন। প্রিপজিশনের পরে কোন পার্টস অফ স্পিচ বসে? নাউন বা প্রোনাউন বসে। তো দেখো অফের পরে আওয়ার আছে, আওয়ারটা প্রোনাউন, এটা কি পজিটিভ ফর্ম নাকি? আবার পজিটিভ ফর্মের পরে পজিটিভ কখনো একা নাউন বা প্রোনাউন মানে সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। পজিটিভ সবসময় কি তার সাথে আরেকটা নাউন কি নিয়ে তারপর সাবজেক্ট বা অবজেক্ট হয়। যেমন আমি যদি বলি মাই ইজ গুড, এটা কি কোনো সেন্টেন্স হবে? যদি বলি মাই পেন ইজ গুড তাহলে সেন্টেন্স। তার মানে কি পজিটিভ কখনো একা সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। এখানে আওয়ার বডি এন্ড মাইন্ড, আওয়ার একা অবজেক্ট হতে পারে না, আওয়ারের সাথে কি বডি এবং মাইন্ড থাকে। তো হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি এন্ড মাইন্ড। স্বাস্থ্য হচ্ছে আমাদের দেহ এবং মনের একটা অবস্থা। ইট মে বি গুড অর ব্যাড, এটা হতে পারে কি ভালো অথবা খারাপ। মে কোন ধরনের অক্সিলারি ভার্ব? মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি পরে যদি কোনো ভার্ব আমরা বসাইতে চাই সেটা কোন ফর্মে বসাবো? বেস ফর্ম। এখানে দেখো বি, বি দ্বারা আসলে কি বুঝি? এখন দেখো বি ভার্ব পর আমরা বুঝি কি এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো, কিন্তু এই মের পর তুমি এম ইজ আর মানে এম ইজ আর ওয়াজ ওয়ার কিছুই বসাতে পারবে না। কেন? কারণ এম ইজ আর ওয়াজ ওয়ার এর বেস ফর্ম হচ্ছে বি। এম ইজ আর ওয়াজ ফর্ম বেস ফর্ম কি? বি। তার মানে মের পর যখনই আমরা এম ইজ এর কিছু বসাইতে যাবো তখন আমাকে বি বসাই দেবে, এম ইজ আর হবে না। ইট মে বি গুড অর ব্যাড, এটা হতে পারে ভালো অথবা খারাপ। গুড হেলথ মিন্স, মিন্স এর সাথে এস আছে। কেন এস আছে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। গুড। যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। গুড হেলথ মিন্স ভালো স্বাস্থ্য বলতে বোঝায় হেলদি বডি, স্বাস্থ্যবান শরীর নাকি? বডি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা কথা বলছিলাম কি দুই নয়নে যা পড়ে সবই হলো নাউন। বডি মানে কি দেহ। মানুষের দেহ কি দেখা যায় না? দেখা যায়। তার মানে কি আমাদের চোখে আমরা যা কিছু দেখি সবকিছু হচ্ছে নাউন। শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো দেখা যায় না, এইটা শুধু রেটিকুলাম, এছাড়া বাকি সব নাউনই দেখা যায়। তো বডি যেহেতু নাউন, যদি বলি কেমন দেহ, কেমন দেহ? হেলদি বডি, স্বাস্থ্যবান। হেলদি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউন সম্পর্কে যে শব্দগুলো তথ্য দেয় তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। যে হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ, যে রোগবালাই থেকে মুক্ত স্বাস্থ্যবান শরীরটা কি বলা হয়? ভালো স্বাস্থ্য। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড আ হ্যাপি লাইফ। ইট ইজ এসেনশিয়াল, এটা খুবই কি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন দেখো ইট, এটাকে প্রশ্ন, এটা কেমন? এটা প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল। তাহলে ইট কি প্রোনাউন না? নাউন বা প্রোনাউন সম্পর্কে যে শব্দগুলো তথ্য দেয় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ। এসেনশিয়াল শব্দটা কি? অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভের দুই ধরনের ব্যবহার আছে মাথায় রাখবে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটা হচ্ছে প্রিডিকেটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজ কোনটা? যখন অ্যাডজেক্টিভ সরাসরি তার পরবর্তী কোনো নাউনকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউন কি পাশাপাশি থাকে। আর প্রিডিকেটিভ ইউজ বলতে অ্যাডজেক্টিভ যখন পিছনে ফিরে গিয়ে তার পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন এখানে ইট আছে আগে, এসেনশিয়াল আছে পরে, তাহলে এসেনশিয়াল অ্যাডজেক্টিভটা কি করছে? পিছনের নাউনটাকে মডিফাই করছে, এটাকে বলা হবে প্রিডিকেটিভ ইউজ। বুঝতে পারছি? ইট ইজ এসেনশিয়াল, এটা প্রয়োজনীয় ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য, টু লিড। লিড বেস ফর্মে আছে। কেন আছে বেস ফর্মে জানি? এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। যেখানে দেখো টু এর আগে এভরিওয়ান, এভরিওয়ান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে কোনো ভার্ব আসলে প্রেজেন্ট টেন্সে এস বাই যুক্ত হওয়ার কথা।
কিন্তু এখানে এসবিএস হয় না, এখানে আবার টু আছে। টু এর টু কে বলা হয় ইনফিনিটিভ। টু এর পরে যে ভার্বটাই আসবে ওটা সবসময় কোন ফর্মে বসবে? বেস ফর্মে বসবে। তবে কিছু ব্যতিক্রম আছে, কয়েকটা শব্দ আছে। কি কি? উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, এই যে কিছু শব্দ আছে, এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে আইএনজি হবে। বুঝতে পারছি? এছাড়া আদার সব টু এর পরে কি ভাবে? বেস। If we are not in good health, if we are, যদি আমরা not in good health, যদি আমাদের ভালো স্বাস্থ্য না থাকে, we cannot concentrate on any activity in our life. We cannot concentrate. এখানে দেখো cannot, can কোন ভার্ব? auxiliary, modal auxiliary, modal auxiliary পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে concentrate এখানে দেখো বেস ফর্মে আছে। we cannot concentrate, আমরা মনোযোগ দিতে পারি না on any activity, কোন কাজ করবে in our life, আমাদের জীবনে। আমরা বলছিলাম কি যে প্রিপজিশনের পরে সবসময় নাউন নাউন বসে, নাউন ও প্রোনাউন বসে। তাহলে এখানে ইন এর পরে আওয়ার লাইফ কি নাউন ও প্রোনাউন আছে, আছে না? আছে। আ প্রবাদ গোস, একটা কথা প্রচলিত আছে, একটা প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই কি সম্পদ। ইট মিন্স, এখানে মিন্স এর সাথে এস যুক্ত আছে। কেন যুক্ত আছে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট মিন্স এটা দ্বারা বোঝায় health is equally valuable as gold or any other personal possession. এখন দেখো health is equally valuable, এখানে equally শব্দটা বাদ দিয়ে দাও, তাহলে কি হয়? দেখো health is valuable, স্বাস্থ্য মূল্যবান। এখানে equally লাগে? equally সারা সেন্টেন্সটা হয় না? হয়। তার মানে equally শব্দটা কোন পার্সন বলতে পারো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব গুলো আসলে বাদ দিয়ে দিলেও সেন্টেন্সটা কমপ্লিট থাকে, কিন্তু সেন্টেন্সটার অর্থটা আরো বেশি প্রাণচাঞ্চল্য করার জন্য বা প্রাণোজ্জ্বল করার জন্য কি অ্যাডভার্ব ব্যবহার করা হয়। আর আমরা জানি অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়। কিসের শেষে? আমরা প্রায় বলি যে কোন শব্দের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়, এটা ভুল। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়। আবার ভার্বকে তুমি হাউ, হোয়েন বা ওয়্যার দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এখানে ভার্ব আছে ইজ হয়, হাউ কেমন হয়, ইকুয়ালি একই পরিমাণ হয়। একই পরিমাণ কি? মূল্যবান। বোঝা গেছে? তার মানে কি যে যখন আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত, ইকুয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটার সাথে এলওয়াই যুক্ত করে বানাইছি ইকুয়ালি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল, সমপরিমাণ মূল্যবান, অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশনস, তোমার অন্যান্য নিজস্ব দখলের সম্পত্তি আছে বা অন্য স্বর্ণ আছে, এগুলো যেমন গুরুত্বপূর্ণ মূল্যবান, স্বাস্থ্যটাও ঠিক ততটাই মূল্যবান। উই মে হ্যাভ ভেস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি। উই মে হ্যাভ, দেখো মের পরে হ্যাভ আছে, এখানে বিষয় খেয়াল করো। আমরা জানি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা প্লুরাল হয় তাহলে হ্যাভ বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। কিন্তু এইখানে উই না থাকে যদি হিও থাকতো তারপরে তুমি হ্যাভ বসানো লাগতো। কেন লাগতো? মে আছে, মে হচ্ছে মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারি সবসময় কি বসাইতে হয়? বেস ফর্ম। হ্যাভ, হ্যাজ, হ্যাভ এগুলোর বেস ফর্ম হচ্ছে হ্যাভ। তাহলে এই জন্য বলছি কি উই মে হ্যাভ, আমাদের থাকতে পারে ভ্যাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের প্রচুর পরিমাণে কি থাকতে পারে? সম্পদ এবং সম্পত্তি থাকতে পারে। বাট কিন্তু ইফ উই আর নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দেম, আমরা এগুলো কি করতে পারবো না? উপভোগ করতে পারবো না। এখানে কিন্তু এনজয় বেস ফর্ম, এখানে এনজয়ের আগে কি আছে? ক্যান নট, ক্যান কি? মডাল অক্সিলারি। মনে থাকবে মডাল অক্সিলারি পরে কি ভার্বের বেস ফর্ম। এরপরে আছে কি দেখো, টু কিপ আওয়ারসেলভস হেলদি, টু কিপ রাখতে, এখানে টু কি ইনফিনিটিভ, আমরা বলছি কি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, কিপ এখানে বেস ফর্ম আছে। টু কিপ আওয়ারসেলভস হেলদি, আমাদের নিজেদেরকে কি স্বাস্থ্যবান রাখতে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস। হ্যাভ টু কি ভার্ব জানো? সেমি মডাল, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এগুলো কি সেমি মডাল ভার্ব। সেমি মডাল ভার্ব ব্যবহার কেন হয় এটা বলতে পারি? সেমি মডাল ভার্ব ব্যবহার কেন হয়? মনে করো আমরা প্রায় বাংলায় কথা বলি যে আমি আজকে বাড়িতে যাব বা আমি এখন মার্কেটে যাব, আর তুমি আরেকজন বললো কি আমার মার্কেটে যেতেই হবে। এখন যেটা আমি বলবো আমি মার্কেটে যাব, আই গো টু মার্কেট, আর যখন বলবো আমার মার্কেটে যেতেই হবে তখন বলবো কি আই গোইং টু মার্কেট। বলবো যেতেই, এই যে রস্যই আছে বোর সাথে রস্যই যোগ করে দেবো, এরকম কিছু? এরকম কিছু না। তার মানে বাধ্যবাধকতা অর্থ, যেটা তোমার করতেই হবে, যেতেই হবে, খেতেই হবে, মানে এই যে বাধ্যবাধকতা অর্থ প্রকাশ করতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এই যে শব্দগুলো ব্যবহার করা হয়। বুঝতে পারছি? তাহলে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদের কিছু জিনিস করতেই হবে। আসলে যে তোমাকে যদি
তোমার নিজেকে স্বাস্থ্যবান রাখতে হলে তোমার কিছু জিনিস করা কি একান্তই বাধ্যতামূলক, যেটা না করলে কখনোই স্বাস্থ্যবান থাকতে পারবে না। আর এই হ্যাভ টু যদি সেমি মডেল, আপনাদের সেমি মডেলের পরেও ভার্বে সবসময় কি বসে? বেস ফর্ম বসে। এখানে ডু কিন্তু বেস ফর্মে আছে, ঠিক আছে? টু হ্যাভ টু ডু সার্টেন থিংস, উই হ্যাভ টু টেক, আমাদের নিতে হবে। আবারও সেমি মডেল ভার্বে ব্যবহার আছে, মানে বাধ্যবাধকতা অর্থ প্রকাশ করছে। উই হ্যাভ টু টেক, আমাদের নিতেই হবে আ ব্যালেন্সড ডায়েট, যে আমাদের কি করতে হবে? সুষম খাদ্য নিতে হবে বা সুষম খাদ্য খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ, মাস্ট কোন ভার্ব? মডাল ভার্ব নাকি? তাহলে মডাল অক্সিলারি ভার্বের বেস ফর্ম। উই মাস্ট এক্সারসাইজ, আমাদের কি করতে হবে? অনুশীলন করতে হবে বা ব্যায়াম করতে হবে রেগুলারলি, প্রতিদিন। টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, টু কিপ রাখতে, এখানে ইনফিনিটিভের পরে ভার্বের বেস ফর্ম। টু কিপ আওয়ার বডি, আমাদের দেহটাকে রাখতে, ফিট ঠিক রাখতে, ফর ওয়ার্ক কাজের জন্য। আচ্ছা দেখো, ওয়ার্ক শব্দটা কি ভার্ব না? ভার্ব। আই ওয়ার্ক বা হি ওয়ার্ক নাকি ভার্ব হিসেবে ব্যবহার হয় না? এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? কিভাবে বুঝবো যেটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে? এখানে দেখো ফর কি প্রিপজিশন আছে না? তাহলে ফরের পরে যেহেতু ওয়ার্ক আছে, তখন তোমার বুঝতে হবে প্রিপজিশনের পরে যদি ভার্ব বসতো তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হতো। কি যুক্ত হতো? আইএনজি। আর যেহেতু আইএনজি নাই, তার মানে এখানে ওয়ার্ক কি হিসেবে ব্যবহার হয়েছে? নাউন হিসেবে ব্যবহার হয়েছে। বুঝতে পারছি? যেখানে ওয়ার্ক মানে কাজ করা বোঝায় না, বরং কোনো কাজকে বুঝাইছে, কোনো জিনিসের নামকে বুঝাইছে। তো ফর ওয়ার্ক, কাজের জন্য দেহটাকে ঠিক রাখতে হলে তোমাকে নিয়মিত কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে বা ব্যায়াম করতে হবে। There is an old saying, এন বসে কিসের পূর্বে? এন শব্দের শুনতে ভাবে থাকলে এন বসে। আবার ও এর একটা নিয়ম আছে আর্টিকেলে, কি আছে? এই ওয়ার উচ্চারণে যাবা না, এটা ভুল নিয়ম, আমি এটা বিরোধিতা করি। বইও দেওয়া আছে ওয়ার মতো উচ্চারণ, এটা সব ভুল নিয়ম। কারণ ওয়াসিস অর্থ কি? মরুদ্যান। এখানে এন ওয়াসিস বলে, এটা ওয়ার মতো উচ্চারণ আছে। এরকম বহুত শব্দ আছে ওয়ার মতো উচ্চারণ হবে, কিন্তু এনই বসবে। এখানে সঠিক নিয়ম কি? ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে। শুধুমাত্র ওয়ান, ও এন ই, ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসে। যেমন এ 1 টাকা নোট, এ 1 টাকা নোট। তো এখানে তোমার নোটসটা কি হবে? ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসবে, শুধুমাত্র ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসবে। বুঝতে পারছি? ওই যে ওর উচ্চারণ ওয়ার মত হইলে আর এ বসবে, এই নিয়মের ভিতরে যাবো না। এটা দিয়ে পড়তে গেলে অনেক ভুল হবে, কারণ অনেক শব্দ আছে ও দ্বারা গঠিত যেগুলোর উচ্চারণ ওয়ার মতো হয়, কিন্তু ওখানে এনই বসবে। ও দ্বারা যত শব্দ আছে পৃথিবীতে সব শব্দের পূর্বে এন বসবে। শুধু যদি কোনো শব্দের পূর্বে ওয়ান থাকে, ও এন ই, ওয়ান, একটি, এই ওয়ান যদি থাকে তখন শুধু এ বসবে, এছাড়া বাকি সব ক্ষেত্রে কি বসবে? এন বসবে। আচ্ছা, there is an old saying, একটা পুরাতন কথা আছে, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. early to bed তাড়াতাড়ি ঘুমাতে যাও, and early to rise তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, makes a man একটা মানুষকে বানায় healthy, wealthy and wise। এবং তাড়াতাড়ি ঘুমাতে যাও বলতে কি মাগরিব আজানের পরে ঘুমাইছিলেন? ওইটা যে সারা তাড়াতাড়ি ঘুমাতে গেছে এবং পড়ালেখা ঘুমাইছে, অর্থাৎ তোমার কি রাত 10টার ভিতরে ঘুমাই যাওয়াটা এটা। এবং সকালে কি কখন? 5টা-6টা টাইম ইসলামিক দিক অবলম্বন করে ফজরের নামাজে উঠো, ওইটা ফজরের নামাজ পড়ো, ঠিক আছে? ওইটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট কাজ, যেটাই ওঠো। কিন্তু ইসলামের যে নামাজের ওয়াক্তগুলো কিন্তু মূলত মানুষের কাজের সাথে ডিভাইড করে দেওয়া হয়েছে। তুমি ফজরের সময় উঠবা, ওইটা তোমার দিনের কাজ শুরু হবে। জোহরের সময় তোমার দিনের কাজের একটা বিরতি থাকবে। এরপর আসরের আজান মানে কি তোমার দিনের কাছে শেষ করে ফেলা হয়েছে, তোর আর কোনো কাজ বাজ করা উচিত না। এমনকি আসরের আজানের পরে নামাজের পরে কোরআন শরীফও পড়া উচিত না, কারণ চোখের দৃষ্টি শক্তি কমে যায়, ঠিক আছে? এটা বলা আছে যে আসরের পরে কোনো বই বুঝতে বা চোখ দিয়ে দেখে পড়তে হয় না, এমন মুখস্থ বড় সমস্যা নাই, কিন্তু চোখ দিয়ে আসরের পরে কখনো কিছু পড়তে হয় না, তাহলে চোখের দৃষ্টি শক্তি কমে। মাগরিবের আজান মানে কি তোমার দিনের বাইরের সকল কাজ থেকে বুঝলে তুমি ঘরে গিয়ে তোমার ঘরের কাজ শুরু হবে, স্কুলের কাজ পড়ালেখা শুরু হবে। এরকম এশারের আজান মানে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া বিরতি নিতে পারো। এরপরে তুমি 10টা থেকে ঘুমাই যাও, একটা ফিক্সড টাইম এক করো যে আমার 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে, তাতে আমার কোন সময় ঘুমাইতে হবে, এটা ঘুমাইয়ে তারপর তুমি আবার ফজর নামাজ পড়বে। তার মানে প্রত্যেকটা ওয়াক্তের সাথেও কিন্তু তোমার দৈনন্দিন কাজগুলোকে ডিভাইড করে নেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে আছে কি দেখো, সো সুতরাং উই শুড নট কিপ, উই শুড নট আমাদের উচিত না, কিপ লেট আওয়ার্স, কি বলতো রাখা, কিন্তু এখানে রাখা বলতে রাখা অর্থে এখানে আসবে কি আমাদের বেশি রাত জেগে থাকা উচিত নয়। লেট আওয়ার্স মানে কি রাতের বেশি সময় ধরে আমাদের জেগে থাকা উচিত নয়। এখানে শুড কি ভার? শুড কোন অক্সিলারি? সেমিনা, মডাল অক্সিলারি। আচ্ছা,
তার মডাল অক্সিলারি পরে কি ভার্বের বেস ফর্ম কিপ আছে। সো উই শুডন্ট কিপ লেট আওয়ার্স, আমাদের রাতে বেশি সময় জেগে থাকা উচিত নয়। উই শুড গো টু বেড আর্লি এট নাইট এন্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং। উই শুড গো, এই যে শুড মডাল অক্সিলারি গো আছে, উই শুড গো আমাদের যেতে হবে টু বেড, বিছানায়। টু দ্বারা কি বোঝায় জানো? টু প্রিপজিশনটা দ্বারা কি বোঝায়? টু দ্বারা বোঝায় কি কোনো কিছু দিকে বা প্রতি। তো আমাদের কোন দিকে যেতে হবে? টু বেড, বিছানার দিকে বা বিছানায় যেতে হবে। আর্লি এট নাইট, রাতে তাড়াতাড়ি বিছানায় যেতে হবে। এখন দেখো নাইটের পূর্বে এট বসছে, এট কেন বসছে জানো? নাইট কি ছোট সময়? রাতটা কি ছোট সময়? আচ্ছা, আমাদের রুলসটা হচ্ছে ঠিক এরকম। দেখো রুলসটা হচ্ছে কি ছোট সময় বোঝাতে আবার নির্দিষ্ট সময় বোঝাতে এক বসে, আর বড় সময় বলতে ইন বসে। কিন্তু এখানে একটু, এখানে তোমার একটু তোমার ইয়ে আছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? কয়েকটা শব্দ যেমন নাইট, নুন, ডাস্ক, ডন, এই যে শব্দগুলো আছে এগুলো বলতে এক বসে। এগুলো বড় সময় হওয়া সত্ত্বেও এগুলো বলতে কি বসে? এক বসে। বুঝতে পারছি? আর ওই যে আরো একটা কথা আছে, কোনো সময়ের পূর্বে যদি দা থাকে তাহলে তারা কি বসে। যেমন আমি যদি বলি মর্নিং, দা মর্নিং, ইন দা মর্নিং, ইন দা ইভিনিং। আর যদি তুমি মর্নিং এর আগে অ্যাট বসো তাহলে দা থাকবে না, অ্যাট মর্নিং বসাতে পারবো, অসুবিধা নেই। কিন্তু তখন এই অ্যাট মর্নিং ওই আর্টিকেল থাকবে না। আবার এইরকম আর কি তোমার, অর্থাৎ কোন সময়ের পূর্বে যদি দা থাকে তাহলে তারা ইন বসে। আবার ওই যে আর্টিকেলের রুলসটা প্রয়োগ করতে পারো। কিরকম? যদি ইন বা অ্যাটের পরে শূন্যস্থান তারপর যদি কোনো সময় থাকে তাহলে ওখানে দা বসে। ইনের পরে শূন্যস্থান আছে তারপরে কি কোনো সময়ের নাম আছে, যেমন ইন ড্যাশ মর্নিং, তার মানে ইন এবং সময়ের মাঝখানে শূন্যস্থান আমার দা বসাইতে। এটা আর্টিকেলের নিয়মে প্রয়োগ করা যায়, আবার প্রিপজিশনের নিয়মেও প্রয়োগ করা যায়। বুঝছো যেদিকে তুমি নাও। আচ্ছা, ইন দ্য মর্নিং পিস অফ মাইন্ড, মনের শান্তিটা, কিসের শান্তি? মনের শান্তি ইজ অ্যানাদার কন্ডিশন, আরেকটা অবস্থা ফর গুড হেলথ। আসলে এটাই মনে করি সবচেয়ে বড় অবস্থা। মন যদি ভালো না থাকে, যতই ভালো খাবার খাও, যাই খাও, যদি সবসময় মনের ভিতরে দুশ্চিন্তা কাজ করে, মন যদি ভালো না থাকে, মনে হাসি খুশি না থাকে, তাহলে তুমি যতই ভালো পরিবেশে থাকো, যতই ভালো খাবার খাও, কখনোই তোমার স্বাস্থ্যের উন্নতি হবে না। যে পিস অফ মাইন্ড, মনের শান্তিটা ইজ অ্যানাদার কন্ডিশন, আরেকটা অবস্থা ফর গুড হেলথ। ভালো স্বাস্থ্যের আরেকটা অবস্থা কি? মনের শান্তি। সো সুতরাং উই মাস্ট নট অরি, আমাদের চিন্তিত হওয়া যাবে না। উই মাস্ট নট অরি, আমাদের চিন্তিত হওয়া যাবে না ওভার স্মল থিংস, কোনো ছোট বিষয়ের উপর অফ লাইফ, জীবনের ছোটখাটো জিনিসগুলো নিয়ে আমাদের কি করা হবে? কি হওয়া যাবে না? চিন্তিত হওয়া যাবে না। ওভার কোন পারসন স্পিচ? প্রিপজিশন। এই ওভার কখন বসে? হ্যাঁ ঠিক আছে, তো সমস্যা নাই, ওটাই ঠিক আছে। স্পেসিফিক উপরে বোঝাতে ওভার বসে। মানে যদি আমি বলি যে বইটা টেবিলের উপর, তখন আমি দিই বুক অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর, কারণ কি লেগে আছে। আর যদি বলি এটা প্লেন বাড়ির উপর দিয়ে উড়ে গেল, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য হাউস, বাড়িতে কে মানে প্লেনটা কি বাড়ির উপর, বাড়িতে প্লেন করতে যাবে না, প্লেনটা বাড়ির উপর দিয়ে, মানে কি? হ্যাঁ, প্লেনটা একটা স্পেস রেখে উপরে আছে, মানে মাথার উপরে আছে। তো তার মানে কি? হ্যাঁ, হ্যাংওভার দিতে পারো ওটা না, ওটা ওখানে তোমার, আমি বলছি কি তোমার যদি স্পেস রেখে তুমি যদি উপরে আছে, উপর মাথার উপরে আছে, তখন তোমার এখন ওভার বসাতে পারি। আর যদি লেগে থাকা অবস্থা মনে চায় তখন অন বসাবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের এই ফুল প্যাসেজটা পড়তে হবে, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দ কোন পার্টস অফ স্পিচ, এইটা যদি আইডেন্টিফাই করে করতে পারো, দেন তোমার আসলে গ্রামার আলাদাভাবে পড়া লাগবে না। এখন যে একটা প্যাসেজের প্রত্যেকটা শব্দ কোনটা কোন পার্টস অফ স্পিচ আছে, এটা যে বুঝতে পারবে, তার আসলে 95% গ্রামারে বলবো কমপ্লিট। কেন? যখন তুমি বুঝবো যে এটা প্রিপজিশন, তুমি জানো প্রিপজিশন বা ভার্বের সাথে আইএনজি হবে অথবা নাউন বা প্রোনাউন হবে, তার মানে কি গ্রামারের রুলস অটোমেটিক তোমার ভিতরে আসছে। যখন তুমি দেখছো টু হচ্ছে প্রিপজিশন এবং এটা হলো এটা কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? যে এরপরে ভার্বের বেস ফর্ম বলবে। যখন তুমি ভার্বটা দিকে চিনতে পারছো না মডাল অক্সিলারি, তাহলে আমি জানি মডাল অক্সিলারি বা ভার্বের বেস ফর্ম বলবে। তার মানে কি? এখানে তারপর যখন তুমি অ্যাডভার্ব বুঝবে বা অ্যাডজেক্টিভ বুঝবে, জানি অ্যাডজেক্টিভ পড়ছে, অ্যাডজেক্টিভের উপর নাউন বসবে, অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। তার মানে কি? যখন তুমি পার্টস অফ স্পিচগুলো আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারবা, তখন তোমার আসলে বিভিন্ন গ্রামারগুলা একদম ওই যে এখন যেভাবে পড়ি আমরা, গ্রামার একদম মুখস্থ করে ফেলাই, ওই মুখস্থ বিদ্যাটা দরকার হবে না। এই জন্য এই প্যাসেজগুলো যখন পড়বা, প্রত্যেকটা শব্দ কোন পার্টস অফ স্পিচ বোঝার চেষ্টা করবা, না বুঝলে তো আমরা আসি ক্লাসে জিজ্ঞাসা করবো, এবং প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, একবার এখন নিজেরা পড়বো, পড়ার পরে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে সেটা আমাদের